21 বছরে বাংলাভিশন বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ বিনোদনে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয়, নিরপেক্ষ অবস্থান ধরে রাখায় প্রশংসা বিশিষ্টজনদের। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সমালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী, ফ্যাসিবাদ যেন না ফেরে হুঁশিয়ারি বিরোধী নেতার, জেনজিকে জামাত জেনারেশন না হবার পরামর্শ আন্দালিব পাথর। জ্বালানির তেলের দাম বাড়াচ্ছে না সরকার, পাম্প ফিলিং স্টেশনে হাহাকার, সরকার চাহিদা মেটাতে পারছে না অভিযোগ পাম্প মালিকদের। জ্বালানি সাশ্রয় স্কুলগুলোর ক্লাস 3 দিন অনলাইনে নেয়ার প্রস্তাব, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 20 পেরিয়ে 21 বছরে পদার্পণে ফুলেল ভালোবাসা সিক্ত হলো সবার প্রিয় চ্যানেল বাংলাভিশন। গণতন্ত্র প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সুস্থ বিনোদন আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের কোটি কোটি দর্শকের প্রত্যাশা পূরণ করে বাংলাভিশন এগিয়ে চলেছে বলে মনে করেন মন্ত্রী, রাজনীতিবিদ, শিল্পী সহ সর্বস্তরের মানুষ। প্রতিষ্ঠায় শুরু থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে যে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে এই চ্যানেলটি, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তা পাথে হয়ে থাকবে বলে মনে করেন অভিনন্দন জানাতে আসা বিশিষ্টজনেরা। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। একুশ বছর বয়স মানে তারুণ্যের স্পৃহা, অসীম সাহসিকতা, নতুন স্বপ্ন গড়ার এবং দুঃসহ স্পর্ধায় মাথা তোলবার সময়। উদ্দীপনাময় 21 বছর নিয়ে প্রমোদ বসুর চিরায়ত সেই উক্তি, এ আমার রজনীগন্ধার ঝোপ, এখানে রোদ্দুর আসে প্রতিদিন প্রথম রোদ্দুর। দৃষ্টি জুড়ে দেশ স্লোগানে 20 বছরে দেশের মানুষের হৃদয়ে নতুন পথের যে মানচিত্র তৈরি করেছে বাংলাভিশন, সেই পথ যেন সকল দলমতের মানুষকে মিলিয়েছে এক মোহনায়। কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে তারুণ্যের আলো ছড়িয়ে যাচ্ছে দর্শকপ্রিয় চ্যানেলটি। রূপসী বাংলার কবি এই বয়স নিয়ে তাই লিখেছিলেন, হয়তো এসেছে চাঁদ মধ্যরাতে এক রাশ পাতার পেছনে। সত্যিকারের চাঁদ না এলেও প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ভালোবাসা এসেছে ফুলে ফুলে। যে ফুলের ভালোবাসায় সিক্ত পুরো বাংলাভিশন পরিবার। বাংলাভিশনকে অভিনন্দন জানানোর এই স্রোতে কে নেই? মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা কিংবা শিল্প পরিবার, সব যেন মিলেছে এক মোহনায়। বাংলাভিশন নিঃসন্দেহে গোটা বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, তাদের কাছে একটা অত্যন্ত প্রিয় একটি ইলেকট্রনিক চ্যানেল। আমরা আজকের এই দিনে বাংলাভিশনের কর্তৃপক্ষ, তার শিল্পী, কলাকুশলী, সংবাদ পাঠক এবং অগণিত যারা শ্রোতা এবং দেশের মানুষ সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বাংলাভিশন জন্মের পর থেকেই মানুষের পাশে ছিল, বাকি সময়ও তারা মানুষের পাশে থাকবে। তার জন্মদিনে 21তম বর্ষ পদার্পণে এই প্রত্যাশাই মানুষের পক্ষ থেকে আমি জানাই। বাংলাভিশন তার যে মোটো, অর্থাৎ সবার আগে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, সেইটাকে তারা প্রতিফলন ঘটিয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ ওনারা পারবেন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য এই চ্যানেলটি সবসময় সক্রিয় থেকেছে, যথাযথভাবে ফাংশন করেছে, কার্যকর থেকেছে, যার ফলে জন আকাঙ্ক্ষা ধারণ করে গণমাধ্যমের বিকশিত হওয়ার যে নজির, সেটা বাংলাভিশন প্রতিষ্ঠিত করেছে। বাংলাভিশনের আজকের এই জন্মদিনে আমি বাংলাভিশন পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অতীতে বাংলাভিশনের যে ভূমিকা ছিল, আগামীতেও সেটা অব্যাহত থাকবে, এটা আমরা আশা করি, এবং পোশাক শিল্প পরিবারের সাথে বাংলাভিশন থাকবে, এই আশা আমরা করছি। সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে আজকে যে অবস্থানে এসে আমরা মনে করি বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে, বাংলাদেশের দর্শকদের সঙ্গে নিয়ে বাংলাভিশন এভাবে এগিয়ে যাবে। বাংলাভিশন দুঃসময়ে, বিশেষ করে 24শে আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে ভূমিকা রেখেছে, এই দিনগুলো স্মরণ করি। তারা যে ভূমিকা রেখেছিল, এটা খুব একটা প্রশংসনীয় আর কি। আমরা একটি সুন্দর বাংলাদেশের
গড়ার যে স্বপ্ন দেখেছি সেখানে বাংলাভিশন আমাদের সহযাত্রী হিসেবে, সহযোদ্ধা হিসেবে সবসময় কাজ করবে। বাংলাভিশন যেভাবে আমাদের সঙ্গে, মিডিয়ার সঙ্গে যেভাবে জড়িয়ে আছে এবং আমরা তাদের সঙ্গে যেভাবে একসাথে পথ চলছি, এই পথ চলা আমাদের আরও সুদীর্ঘ হোক। অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলাভিশন আজ বাংলাদেশ এবং দেশের বাইরে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ যেখানে অবস্থান করছেন তাদের হৃদয়কে জয় করেছে। এর আগে বহুবার এসেছি বাংলাভিশনে, প্রশ্নগুলো করা হতো খুব কাঠখোট্টা, উত্তরও আমরা সেরকমই দিতাম। কথা অনেক বলেছি, কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এই প্রতিষ্ঠানের মালিক সহ সকল পরিচালনা পরিষদের যারা আছেন, কলাকুশলী, শিল্পী, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই চ্যানেলের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ইনশাআল্লাহ বাংলাভিশন আরো অনেক বড় হবে, অনেক উপর পর্যায়ে যাবে। 21 বছর বয়স মানে তারুণ্যের স্পৃহা, অসীম সাহসিকতা, নতুন স্বপ্ন গড়ার এবং দুঃসহ স্পর্ধায় মাথা তোলবার সময়। উদ্দীপনাময় 21 বছর নিয়ে প্রমোদ বসুর চিরায়ত সেই উক্তি, এই আমার রজনীগন্ধার ঝোপ, এখানে রোদ্দুর আসে প্রতিদিন প্রথম রোদ্দুর। এমন অকৃত্রিম ভালোবাসা যেন অতীতের সাফল্য উদযাপন এবং ভবিষ্যতের নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মিডিয়া জগতে নতুনত্বের আবির্ভাব ঘটাবে। উই ওয়ান্ট টু সি যে এরকম মিডিয়া হাউসগুলো যদি ভাইব্রেন্ট হয়, সত্যের সন্ধান করে, তাহলে আমরা সকলেই উপকৃত হব। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই, সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাভিশন অগ্রণী ভূমিকা পালন করবে তার নিউজের মাধ্যমে। বাংলাভিশনের জন্মটার সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক জড়িত ছিল এবং আমি নিজে যেহেতু মিডিয়াতে কাজ করেছি, আজকে যে দিনে দিনে এই যে 20 বছর পেরিয়ে 21 বছরে চলে আসছে, এটা আসলে ভাবতে অবাক লাগছে। নিউজ ট্রিটমেন্ট এবং টক শো বা অন্যান্য কথিকা ইত্যাদির মধ্যে রীতিমতো নিউজের মেজাজটাও থাকে। একটা ইউনিক স্টাইল বাংলাভিশন এইভাবে অর্জন করতে পেরেছে ওভার দি ইয়ার্স, যে তারা 21 বছর ঠিক আছে শুধু সেটা বলে কথা না, পার এক্সেলেন্স টিকে আছে। আমি বাংলাভিশনের উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি কামনা করি। আমাদের সবচেয়ে কঠিন সময়ে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের 15-16 বছর বাংলাভিশন আমাদের আন্দোলনের সহযাত্রী ছিল। খুবই প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাভিশন মানুষের আকুতি, গণতন্ত্রের সংগ্রাম, মানুষের আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল। বাংলাভিশনের 21 বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আমি বাংলাভিশনের সকল সাংবাদিক, কলাকুশলীকে অভিনন্দন জানাই। গত 21 বছর ধরে বাংলাভিশন চরম বৈরিতার মুখেও জনগণের আস্থাটা ধরে রাখতে পেরেছিল। বিশেষ করে বিগত ফেসিবাদী সরকারের সময় যখন সত্য বলা নিষেধ ছিল, সেই সময়েও বাংলাদেশের টেলিভিশনগুলোর মধ্যে জনগণের আস্থাটা ধরে রাখতে পেরেছিলেন বাংলাভিশন। এই বাংলাভিশনকে এত ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য ফুল ম্যানেজমেন্টের ভূমিকা। এখানে একাই কারো দ্বারাই কোনো ইন্ডাস্ট্রি বা কোনো চ্যানেলকে নিয়ে যাওয়া সম্ভব নয়। এটা সবার প্রচেষ্টা। আমরা বাংলাভিশনের সাথে ছিলাম গততে, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আমার লাইফের সবচাইতে ফার্স্ট ইন্টারভিউ ছিল বাংলাভিশনে আমার ক্যারিয়ারের। মানুষের মনের যত্নের কাজ করি, সো আমি মনে করি যে বাংলাভিশনও এই মনের যত্নটাকে খুব গুরুত্ব দিয়েছে বলেই প্রোগ্রামটাকে এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। দর্শকের প্রত্যাশা পূরণে বাংলাভিশনের নতুন প্রত্যয়, এই আমার 21 বছর, এ আমার শ্রেষ্ঠ আসবাব। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য সংসদের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছে সরকারি দল। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান তা মেনে নিয়ে ন্যায্যতার ভিত্তিতে সমাধান চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তহীন প্রতারণার দলিল বলে অভিহিত করেছেন। এদিকে আইনমন্ত্রী বলেছেন, জুলাই সনদকে সামনে রেখে সংবিধান এগিয়ে নিয়ে যাবেন তারা। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার।
বিরোধী দলীয় নেতার উত্থাপিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনার জন্য আগেই মঙ্গলবার দিন ঠিক করা ছিল। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশন মুলতবির আগে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে, জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটাই। ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতনের শিকার হননি এমন বোধহয় কোনো সদস্য এখানে নেই। কেউ হয়েছেন বারবার, কেউ হয়েছেন হয়তো একবার, যারা সৌভাগ্যবান। অনেকেই দেশেই থাকতে পারেননি। নির্যাতনের ভয়াবহতা এতটাই ভারী ছিল যে তারা নিজ জন্মস্থানের মাটি আঁকড়ে ধরে থাকতে পারেননি। এই দীর্ঘ সময় ধরে 15.5 বছর জাতির উপর প্রচণ্ড দুঃশাসন চাপিয়ে দিয়ে তাণ্ডব চালানো হয়েছে। ওই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে, এই জন্যই জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে ন্যায় বিচারের উপরে একটা দেশ কায়েম হবে, যেখানে সবাই সবার সমান অধিকার পাবে। আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থ বিরোধী দলের এই প্রস্তাবের বিরোধিতা করেন। এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। সরকারি দলের পক্ষে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির আদেশ বৈধ নয় দাবি করে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। আমরা তো সংস্কার চাই, কিন্তু কিসের ভিত্তিতে চাই? যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা যেটা স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিকভাবে, সেটার ভিত্তিতে সংস্কার চাই। তাই আমি আহ্বান জানাচ্ছি, মাননীয় স্পিকার, আসুন আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করি। সেজন্য আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি। বিরোধী দলের নেতা তা মেনে নিয়ে কমিটিতে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে সমান সদস্য অন্তর্ভুক্ত করার দাবি জানান। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে পারি, এই জন্য আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে, সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। তাইলে আমরা সেখানে আমাদের মতামত সুন্দরভাবে দিতে পারবো। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয়, তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে, তখনও সেখানে ডিবেট হবে। যে লাউ সেই কদুতেই থেকে যাবে, অন্য কোনো ফল আমরা এখান থেকে আহরণ করতে পারবো না। বিরোধী দলের নেতার এমন দাবি আইনমন্ত্রী নাকচ করে দেন। বিরোধী দলের নেতাও কিন্তু ইনডিরেক্টলি প্রস্তাবটা গ্রহণ করেছেন। উনি বলেছেন সদস্য সংখ্যা 50-50 হলে ভালো হয়। মাননীয় স্পিকার, বিচার মানেই তালগাছটা আমার। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? পৃথিবীর কোন জায়গা আছে? মাননীয় বিরোধী দলীয় নেতাও যেটাকে অ্যাকসেপ্ট করেছেন, আপনি একটি কমিটি গঠন করে দেন। 2 ঘন্টার আলোচনা শেষে স্পিকার বুধবার বিকাল 3:30 পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন। বিকাল 3:30 ঘটিকা পর্যন্ত মুলতবি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আপনার মাধ্যমে এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দর। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই। মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এছাড়া 7,940 মেট্রিক অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল এবং
জেট ফুয়েল মজুত রয়েছে 44,609 মেট্রিক টন। দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেছেন, মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। ডিজেল পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন মনির হোসেন চৌধুরী। বলেন, জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করেছে সরকার, সপ্তাহখানেকের মধ্যে সেটি পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। ডিপো থেকে পাম্পে তেল কম সরবরাহ বা তেল দেওয়া হচ্ছে না এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন, সোমবার সারা দেশে অভিযানে অবৈধভাবে মজুত করা 87,700 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার। সব মিলিয়ে এখন পর্যন্ত 2,96,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আমরা দুভাবে হিসাব করি, আজকের দিনেও ওই মাননীয় মন্ত্রী যেটা বলেছে সেভাবেই স্টক আছে। আমি এই মুহূর্তে অ্যাভেইলেবল যেটা আমি ব্যবহার করতে পারবো সেটার কথাটা আমি বলেছি। আমার কিন্তু ডেড স্টক একটা, এটা আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আপনারা জানেন, আমার ডেড স্টক আছে, কিন্তু সেটা সহ আমরা গত বছরের সাথে হিসাব করে ওইটা হচ্ছে আমাদের মূল হিসাব। এদিকে প্রতিদিনের মতো মঙ্গলবারও তেলের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি ছিল। চালকদের অভিযোগ, পাম্পে তেল না মিললেও অতিরিক্ত দামে তা মিলছে পাড়া মহল্লার দোকানগুলোতে। এদিকে শৃঙ্খলা আর নিরাপত্তার অভাবে পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে চায় বলে জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে থাকছে। তেল পেতে আজও প্রতিদিনের ন্যায় এমন লম্বা সিরিয়াল। ভোর থেকে অপেক্ষা করছে কেউ কেউ। গাড়িতে তেল না থাকায় এভাবে ঠেলে নিয়ে যাচ্ছেন পাম্পে নিজের বাহনটি। কেউ কেউ আক্ষেপের সুরে বলেন, প্রয়োজনে দাম বাড়িয়ে দিক সরকার, তবুও এমন দীর্ঘ সারি অপেক্ষার অবসান চায় তারা। কেউ কেউ অভিযোগ করে বলেন, পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না পেলেও অতিরিক্ত দামে তেল মিলছে পাড়া মহল্লার অবৈধ দোকানগুলোতে। মহল্লায় এখানে ক্রাইস দেখাইতেছেন, আমরা সিরিয়াল ধরতেছি। মহল্লায় তেল কিভাবে বিক্রি করতেছে, খোলা বাজারে 160 টাকা লিটার হইলে পাওয়া যাচ্ছে, বেলা কীভাবে পাওয়া যাচ্ছে? আমি বাড্ডা এলাকায় সাঁতারকুলে যে কোনো দোকানে তেল পাওয়া যেতেছে, ওপেন তেল বিক্রি করতেছে। 6টা 40-এ ওই মহাখালী ফ্লাইওভারের নিচে থেকে সিরিয়াল ধরছি, এই পর্যন্ত এখন 11টা বাজে, এই পর্যন্ত আসছি। এখন তেল পাবো কিনা আমি জানি না। ওখান দিয়ে আপ থেকে যদি তেল 300 টাকা কেজি হইতো তবে মনে করেন ভালো আসলো মানুষের জীবনে। আপনি মনে করেন মানুষে কাঁদতে পারে না, মনে করেন বুক ফাইট আমার অত্যন্ত ভালো। এদিকে মগবাজারে সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে অস্বাভাবিক যে চাহিদা সে তুলনায় সরবরাহ পাচ্ছেন না তারা। অভিযোগ করেন, সরকারেরও তা পূরণ করার সক্ষমতা নেই। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে, বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। তার মানে অ্যাবনর্মাল বলছি না, বাস্তবতার নিরিখে। বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্য ধারণ করতে হবে। পেট্রোল পাম্পে ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। পেট্রোল পাম্প, এটা আমরা শুধু পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে পর্যন্ত বলেছি, পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। এ সময় রাতে শৃঙ্খলা আর নিরাপত্তার অভাবে পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্কুলগুলোতে 3 দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকার এই বিষয়ে চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয় দেশের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই সরকার এমন পরিকল্পনার কথা ভাবছে। জানান, দেশের জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলো 5 দিনের পরিবর্তে সপ্তাহে 6 দিন ক্লাস খোলা রেখে অন্তত 3 দিন অনলাইনে ক্লাস চালু রাখার চিন্তা করছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাস চালুর ব্যাপারে 55% মানুষ একমত। জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ মানে ব্ল্যান্ডিং সিস্টেম, মনে করেন উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল, এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে,
এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 days এ উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এ ধরনের অনিয়ম দূর করতে সরকার জোরালো পদক্ষেপ নেবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আলোচনায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, অনেকেই মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন, তবে মুক্তিযোদ্ধাদের আগে ভুয়া শব্দটি ব্যবহার করাকে তিনি অসম্মানজনক মনে করেন। এর পরিবর্তে অমুক্তিযোদ্ধা বলা উচিত বলে মত তার। বিগত সময় মুক্তিযোদ্ধাদের তালিকায় অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়, সেই সুপারিশের ভিত্তিতেই দপ্তর গ্যাজেটভুক্ত বা বাতিলের সিদ্ধান্ত নেয়। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে অনেক অমুক্তিযোদ্ধাদেরকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং বর্তমানে মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 1,93,000 সামথিং এই গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মাত্র 30 দিন হলো আমরা সরকার গঠন করেছি, তো এর মধ্যেই বেশ কয়েকটি আবেদন এসেছে, কয়েকটি গ্যাজেট বাতিলও করা হয়েছে এবং 2-1জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা বলতে চাই যে আগামী দিনে অবশ্যই আমরা এই বিষয়ে জোরালো পদক্ষেপ নেব, কারণ আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অপমানিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এলএসপি পরিবার। রাজধানী খামারবাড়ি প্রাণী সম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে তাদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা জানান, দেশের 61টি জেলায় 4,200টি ইউনিয়নে কাজ করছেন 4,200 জন এলএসপি, যারা সরাসরি খামারিদের সেবা দিয়ে যাচ্ছেন। এলএসপি কর্মীরা না থাকলে প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হবে এবং প্রাণী সম্পদ খাতটি হুমকির মুখে পড়বে বলে শঙ্কা তাদের। তাই ইউনিয়ন পর্যায়ে সেবা অব্যাহত রাখতে এলএসপিদের স্থায়ী কর্মসংস্থান অত্যন্ত জরুরি বলে বক্তারা উল্লেখ করেন। সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে আজ প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। মালেতে বিকেল 4:45 শুরু হবে এই ম্যাচটি। 7 দলের এই টুর্নামেন্টে গ্রুপ বিতে রানার্স আপ হয়ে সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রোনান সুলেভানের ডাবল স্ট্রাইকে পাকিস্তানকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ যুব দল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের বিপক্ষে খেলবে ভারত। তো প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল 3 ম্যাচে 2 জয় 1 ড্র নিয়ে এ গ্রুপের শীর্ষের থেকে খেলেছে সেমিফাইনালে। দক্ষিণ এশিয়ান ফুটবলে উন্নতির লক্ষ্যে 2015 সাল থেকে শুরু হয় সাফ বয়স ভিত্তিক এই টুর্নামেন্ট। সে থেকে গত 7টি আসরে ভারত 4 বার চ্যাম্পিয়ন হয়ে যুব ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। নেপাল চ্যাম্পিয়ন হয়েছে 2 বার, বাংলাদেশ 5 বার ফাইনাল খেলে 4 বারই রানার্স আপ হয়েছে। 2024 সালে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে 4-1 গোলে হারিয়ে যুব ফুটবলে একমাত্র শিরোপাটি জয় করে বাংলাদেশ। সাফ যুব ফুটবলে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে আছেন আয়ারল্যান্ডের মার্ক এডওয়ার্ড কক্স। উয়েফা এ লাইসেন্সধারী এই কোচ স্বল্প সময়ের চুক্তিতে দায়িত্ব নিলেও নেপালকে হারিয়ে ফাইনালে খেলার বিষয়ে আশাবাদী। সংবাদ শেষ করব, ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিন। 21 বছরে বাংলা ভিশন, বস্তুনিষ্ঠ সংবাদ, সুস্থ বিনোদনে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয়, নিরপেক্ষ অবস্থান ধরে রাখার প্রশংসা বিশিষ্টজনদের। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সমালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী, ফাঁসিবাদ যেন না ফেরে হুঁশিয়ারি বিরোধী নেতার, জেনজিকে জামাত জেনারেশন না হবার পরামর্শ আন্দালি পার্থর। জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার, পাম্প ফিলিং স্টেশনে হাহাকার, সরকার চাহিদা মেটাতে পারছে না অভিযোগ পাম্প মালিকদের। জ্বালানি সাশ্রয় স্কুলগুলোর ক্লাস 3 দিন অনলাইনে নেয়ার প্রস্তাব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া
বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।